ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের প্রভাব পড়েছে রপ্তানি খাত, কমেছে বৈদেশিক আয়ের পরিমাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রান্তিক পর্যায়ের চামড়া ব্যবসায়ী, অসহায় দরিদ্র এতিমখানাগুলি এবং কওমি মাদ্রাসাগুলি। 2016 সাল থেকে চামড়া শিল্পের এই পতন কোনোভাবেই কিন্তু ঠেকানো যাচ্ছে না। যেই চামড়া গড়ে 1500 টাকা বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে 500 টাকায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে চামড়া শিল্পের পতন ঘটেছে, কি কারণে চামড়া শিল্পের আজকের এই দুরবস্থা এবং এটা থেকে উত্তরণের পথ কি। যারা আমাকে নতুন দেখছেন অথবা যারা এর আগে দেখেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবাইকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ জানিয়ে চলুন আজকের এই আলোচনাটি শুরু করা যাক। বাংলাদেশের গরুর চামড়ার মান অস্বাভাবিক রকমের ভালো, যার কারণে বহির্বিশ্বে এটার অনেক চাহিদা রয়েছে। ট্যানারির যে আউটপুট তার 80% বিদেশে রপ্তানি হয় আর 20% বাংলাদেশের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে তারা কনজিউম করে। কিন্তু 2017 সালে চামড়া শিল্পে ভয়াবহ রকমের ট্র্যাজেডি ঘটে। চামড়া শিল্পের মুখ থুবড়ে পড়ে, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ অসহায় মানুষেরা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে চামড়ার ব্যাপারে ইসলামের বিধানটা কি। কোরবানির পশু সব কিছুই কিন্তু উৎসর্গ করা হয় আল্লাহর নামে এবং দান করা হয় দরিদ্র অসহায়দের কাছে। তাই চামড়া যখন আপনি বিক্রি করবেন এর অর্থটা কিন্তু ভোক্তা নিজে ভোগ করতে পারবেন না, অর্থাৎ এটাকে দান করে দিতে হবে। তাই যখন চামড়ার দাম কম পাওয়া যায় এবং চামড়া 1500 টাকা থেকে নেমে আসে 300 টাকায় 500 টাকায়, তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষেরা, অসহায় দরিদ্ররা এবং এতিমখানাগুলো। একটা সময় উৎসব মুখর পরিবেশে কওমি মাদ্রাসায় চামড়া কালেকশন করা হতো। ঈদে বাচ্চারা বাড়িতে না গিয়ে চামড়া কালেকশন করতো এবং এই অর্থ দিয়ে সারা বছর মাদ্রাসাগুলি ব্যয় নির্বাহ করত। কিন্তু যখন চামড়ার দাম পড়ে গিয়েছে তখন কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। অর্থনীতিবিদ এবং গবেষক জিয়া হাসান লিখেছেন যে দেশের মাদ্রাসাগুলি ভয়াবহ রকমের ক্ষতির শিকার হয়েছে এই চামড়ার দাম কমে যাওয়ার কারণে। তিনি তার গবেষণায় দেখিয়েছেন কি কারণে চামড়ার দাম কমে যাচ্ছে। জিয়া হাসানের গবেষণা মতে সরকার চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক মানের করবার জন্য রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে এটি স্থানান্তর করেছে। কিন্তু একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কিন্তু চালু করা হয়নি। চামড়ার যে বর্জ্য নিষ্কাশনের যে জায়গাটা সেটাও কিন্তু পরিপূর্ণভাবে ব্যবস্থাপনা করা হয়নি। চামড়া প্রক্রিয়াকরণের সাথে জড়িত বেশিরভাগ কারখানারই কমপ্লায়েন্স নেই। কমপ্লায়েন্স না থাকার কারণে এসব কারখানার বৈশ্বিক মান অর্থাৎ লেদার ওয়ার্কিং গ্রুপের যে সনদ সেটি কিন্তু তারা অর্জন করতে পারেনি। একটা কারখানার এই সনদ পাওয়ার পূর্ব শর্ত হলো ইটিপি অর্থাৎ ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট থাকা জরুরি, যেটা তার বর্জ্যকে একটা পরিবেশ বান্ধব অথবা পরিবেশ উপযোগী করে তারপরে নিষ্কাশন করে। যখন কারখানাগুলির ইটিপি নেই তখন কারখানা আসলে ঠিকভাবে বর্জ্য নিষ্কাশনের পদ্ধতি না থাকার কারণে সনদ পায় না, আর সনদ যখন পায় না তখন ইউরোপের বাজারে আন্তর্জাতিক বাজারে তারা কাজ করতে পারে না, রপ্তানি করতে পারে না। মোট কথা পরিবেশ বান্ধব না হওয়ার কারণে এবং সনদ না থাকার কারণে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে একরকম বিতাড়িত করা হয়েছে। আমরা ইউরোপের বাজারে অ্যাক্সেস পাচ্ছি না। গবেষকদের মতে যদি 20 থেকে 30টি কারখানাও LWG সার্টিফাইড হতো তাহলে এই সমস্যাগুলি হতো না। এছাড়াও চামড়া শিল্পের এভাবে মুখ থুবড়ে পড়ার পেছনে গবেষকগণ দীর্ঘ গবেষণা করে বেশ কিছু কারণ শনাক্ত করেছেন, যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ট্যানারি স্থানান্তর করার যে বিষয়টি আমরা বললাম। এই ট্যানারি স্থানান্তরের যে জায়গাটা, এখানে বেশ কিছু অব্যবস্থাপনা ঘটেছে, অর্থাৎ যেই জায়গাটা যে অবকাঠামোটায় ট্যানারি স্থাপন করা হয়েছে সাভারে, সেখানে ঠিকঠাক মতো বিদ্যুৎ সরবরাহ করা হয়নি, জেনারেটরের ব্যবস্থা করা হয়নি, রাস্তাঘাট ঠিকঠাক করা হয়নি এবং বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। যখন এ ধরনের কোনো ব্যবস্থা না রেখে হাজারীবাগ থেকে ট্যানারগুলি স্থানান্তর করা হয়েছে তখন অসংখ্য কারখানা তার কাজ বন্ধ করে দিতে হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হাজারীবাগে 205টি কারখানা থাকলেও তাকে যখন স্থানান্তর করার প্রক্রিয়া করা হয়েছে তখন সাভারে মাত্র 150টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু 54 থেকে 55টি কারখানা তারা প্লট পায়নি, অর্থাৎ তাদের কারখানাগুলি বন্ধ করে দিতে হয়েছে। সেখানেও একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। এর বাহিরেও আরেকটি বড় কারণ হচ্ছে অবৈধ উপায়ে চামড়াকে পাচার করা হয়।
দেখুন, একটা চামড়া গরু জবাইকারী থেকে শুরু করে সেটা বিদেশে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলি স্তর রয়েছে। বিশেষ করে ৫টা ধাপ তাকে অতিক্রম করতে হয়। কোরবানিদাতা যে গরুটা জবাই করেন তিনি এই চামড়াটা বিক্রি করেন স্থানীয় যে চামড়া ব্যবসায়ী যারা সিজনাল চামড়ার ব্যবসা করে তাদের কাছে। তারা এই চামড়াটাকে আড়তদারের কাছে নিয়ে যান এবং সেখানে তারা বিক্রি করেন। আড়তদাররা চামড়াগুলোকে একত্রিত করে ট্যানারির কাছে বিক্রি করে। সেই ট্যানারি থেকে চামড়াগুলি প্রসেস হয় এবং সেখান থেকে কিছু চামড়া বিদেশে যায় এবং কিছু চামড়া বাংলাদেশে থাকে। এই যে এতগুলি ধাপ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আড়তদার এবং ট্যানারি ব্যবসায়ীরা। মাঝখানে যারা একদম প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী, সিজনাল ব্যবসায়ী এবং যারা কোরবানির দাতা তারা কিন্তু কোনোভাবেই লাভবান হচ্ছে না। আর সর্বশেষ এই ক্ষতির সম্মুখীন হচ্ছে মূলত অসহায় মানুষরা, যাদের কাছে এই চামড়ার অর্থটা পৌঁছায়। আপনার একটু অবাক লাগে না, যেই চামড়াটা আপনি ৫০০ টাকায় বিক্রি করছেন সেই চামড়া থেকে জুতা তৈরি হয় এবং সেই জুতা আপনি শোরুম থেকে কিনেন ২,০০০ টাকায়, ৩,০০০ টাকায়। এই যে মাঝখানে বিশাল একটা মুনাফা কামাচ্ছে সিন্ডিকেটরা, সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারি না। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন আমরা পুঁজিপতিদের কাছে এই ইন্ডাস্ট্রিটাকে বরাদ্দ দিয়ে দিচ্ছি, এই পুরো ইন্ডাস্ট্রিটা যখন ম্যানিপুলেট করতেছে পুঁজিপতিরা, তখন কিন্তু তারা দরদাম থেকে শুরু করে সব কিছুতে সিন্ডিকেট বসাতে পারে। আমরা যদি এটাকে উন্মুক্ত করতে পারি, আগের মতো যখন আমরা দেখেছি যে ঘরের সামনে, বাজারে, এখানে সেখানে ছোট ছোট জুতা শিল্প ছিল, মানুষ জুতা বানাতো চামড়া থেকে, তখন কিন্তু এই বাজার কেন্দ্রীকরণ হতো না। এখন আমরা সবাই আসলে জুতা কিনতে গেলে ছুটে যাই লোটোতে, বাটাতে, বিভিন্ন শোরুমে। এই শোরুমগুলো আমাদের মধ্যবিত্তদের নজর কেড়েছে। আমাদের আসলে সেখান থেকেও নজর সরিয়ে স্থানীয় যে দোকানগুলি আছে সেখান থেকে জুতা কেনা উচিত এবং এই ব্র্যান্ডগুলোকে বিকেন্দ্রীকরণ উচিত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে আসুনা ফাউন্ডেশন। তারা চামড়া শিল্পের উপর কোর্স দিয়েছে, উদ্যোক্তা তৈরি করছে যেন এই চামড়া শিল্পটা বিকেন্দ্রীকরণ হয়, সবার মাঝে ছড়িয়ে পড়ে। যখন এই চামড়া ইন্ডাস্ট্রিটা বিকেন্দ্রীকরণ ঘটবে, সবাই উদ্যোক্তা হবে, চামড়া থেকে জুতা বানানোর প্রসেসটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তখন কিন্তু ম্যানিপুলেট করা সহজ হবে না, মনোপলি ব্যবসা আটকে যাবে। এজন্য আসন্না ফাউন্ডেশনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওতে তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এতক্ষণ যাবত যে চামড়া ব্যবস্থাপনা, দরপতন, নানা বিষয় নিয়ে, সংকট নিয়ে আলোচনা করলাম, সম্ভাবনা নিয়ে তো একটু মাত্র বললাম যে যখন এই বাজারটা বিকেন্দ্রীকরণ হবে, অনেকের কাছে পৌঁছাবে, আসন্না ফাউন্ডেশন যে উদ্যোগটার কথা বললাম, এর বাইরে আর কি কি করণীয় আছে, কি কি করা যেতে পারে চামড়া শিল্পকে উন্নত করবার জন্যে। মুখ থুবড়ে পড়া সম্ভাবনাময় এই চামড়া শিল্পকে উদ্ধারের জন্য প্রথমত শিল্পাঞ্চলে কার্যকর পরিবেশ আইন ব্যবস্থাপনাকে জোরালো করতে হবে, আইন পরীক্ষারী সংস্থাকে সেখানে অ্যাক্টিভ করতে হবে। এর বাহিরেও চামড়া সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা, প্রতিটি জেলায় কাঁচা চামড়া সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং লবণ ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলতে হবে। মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তদারকি জোরদার করতে হবে যেন চামড়াগুলি পচে না যায়। বাজার নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে নির্ধারিত মূল্যে কেনাবেচা করতে ব্যবস্থা করতে হবে। দুর্নীতি এবং সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীদের প্রভাব দূর করতে হবে। শুধু কাঁচা চামড়া অথবা প্রসেস চামড়া না, আমাদেরকে আসলে জুতা বা চামড়া থেকে তৈরি প্রোডাক্টগুলি বিদেশের রপ্তানির দিকে ঝুঁকতে হবে। দেখুন, আমরা ইউরোপের বাজারে এবং আমেরিকার বাজার থেকে যখন আমরা বিতাড়িত হয়েছি, তখন আমাদের চিন্তা করতে হবে আফ্রিকা, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলিতে কিভাবে প্রবেশ করা যায়। সেখানে চামড়ার বিশাল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে প্রবেশ করতে পারি। এছাড়াও চামড়া শিল্পকে আধুনিকায়নের জন্য, বিশ্বমঞ্চে উপস্থাপনের জন্য সরকারকে এই সার্টিফাইডের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে কোম্পানিগুলিকে, কারখানাগুলিকে। এছাড়াও সহজ শর্তে প্রণোদনা দিয়ে, ঋণ দিয়ে আমাদের এই কারখানাগুলিকে জীবিত করতে হবে। এই পুরো ধ্বংসপ্রাপ্ত চামড়া শিল্পকে আবারও জাগিয়ে তুলতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে আগে, সবার আগে ভূমিকা রাখতে হবে সরকারকে। সরকারের সদিচ্ছাই কিন্তু পারে আবারও চামড়া শিল্পকে নতুনভাবে বাংলাদেশের সেই জায়গাটায় পৌঁছে দিতে। ভিডিওটি আমরা এখানেই শেষ করব। শেষ করবার আগে আপনাকে অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে চামড়া শিল্প উন্নতি করবার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আমার ভাবনার সাথে মিল রেখে অথবা এটার সাথে দ্বিমত করে আপনার ভাবনাটা কি সেটা কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।